আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে রাজনীতিতে একটা প্রসঙ্গ খুব জনপ্রিয়। বিভিন্ন লিডার সরকারি দলের অথবা বিরোধী দলের তারা নানাভাবে এই প্রসঙ্গটা যখন অন্য কোনো প্রসঙ্গ না থাকে তারা হুটহাট এই প্রসঙ্গটা নিয়ে আসে। সেই প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কি আদৌ ফিরে আসতে পারবে কি পারবে না, এটা নিয়ে আলোচনাটা মনে হয় খুব তাদের জন্য বেশ উপাদেয় একটা বিষয়। দেখুন, কয়েকদিন আগে আমি এই আজকেই একটা ফটো কার্ড দেখলাম, সেই ফটো কার্ডে লেখা হয়েছে যে জিনিসটা, সেটা হলো যে সরকারের একজন প্রতিমন্ত্রী, মানে প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি আছেন, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না। এই কথাটা সেটা এটা নিয়ে একাধিক পত্রিকার রিপোর্ট হয়েছে। এই সপ্তাহে ঘটনা, এটা এই জুলাই মাসের গত 2-3 দিন আগের কথা বলছি আমি। তো একজন প্রতিমন্ত্রী, উনি যেই হোক না কেন, উনি একজন প্রতিমন্ত্রী, তো সরকার তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, কাজে উনি তো আর এলেবেলে কোনো ফালতু লোক হতে পারেন না, তাই না? উনি একজন গুরুত্বপূর্ণ লোক। এখনও গুরুত্বপূর্ণ লোক বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না, এই বাংলাদেশে পারবে না। আমার খুব জানতে ইচ্ছে করে এই কথার ভিত্তিটা কি, উনি কেন এইভাবে কথা বলেন? এইভাবে বলার মাধ্যমে সরকারের কি সক্ষমতা প্রচারিত হয়? এ কথা বলার মাধ্যমে দেশে কি একটা শান্তির সুবাতাস প্রবাহিত হয়? এই কথা বলার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কি বৃদ্ধি পায়? অথবা জনগণের মধ্যে যে দ্রব্যমূল্য, আপনার বিদ্যুতের দাম এবং জ্বালানি সমস্যা ইত্যাদি নিয়ে যে এক ধরনের অসন্তোষ ধীরে ধীরে দানা বেঁধে উঠছে, সেটা কি কমে যায় তার এই বক্তব্যে? যদি না যায় তাহলে উনি কেন বলেন? দেখুন, এটা কি সরকারের বক্তব্য? বাংলাদেশে যে সরকার বর্তমানে আছে, মানে বিএনপি সরকার, সেই বিএনপির যারা হাইকমান্ড, তারাও কি এই লাইনে চিন্তা করেন? এটা নিয়ে কিন্তু আমার হয় আলোচনা হওয়া দরকার, এবং এর ব্যাপারে তাদেরই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে রাজনৈতিকভাবে তারা কি ভাবছেন। কয়েকদিন আগে দেখলাম আমরা যে এই সরকারের মানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পদমর্যাদা বিশিষ্ট উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি একটা কথা বললেন যে আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া বিষয়টা আসলে আদালতের এখতিয়ারে। এটা নিয়ে মানে আপনার আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যারা আছে, ওনারা অলরেডি তদন্ত করছে। এটা ওই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনিও জানালেন যে এটা নিয়ে আমরা তদন্ত করছি। মানে আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা নিয়ে তারা তদন্ত করছে। খেয়াল করুন, যে তদন্ত যেটা নিয়ে চলছে সেই বিষয়ে একজন প্রতিমন্ত্রী কি করে বলেন যে এই দল কোনো রাজনীতি করার সুযোগ পাবে না? এবং উনি কিন্তু একদম ব্যক্তিগত আলাপ চাইতে বলেছেন তা কিন্তু না। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মানে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে উনি মতবিনিময় করেছেন, এবং মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথাগুলি বলেছেন। তার মানে এটা একটা অফিসিয়াল স্টেটমেন্ট। উনি কী করে দিলেন এটা আমি বোঝার চেষ্টা করছি। দেখুন, আবেগ দ্বারা সব কাজ করা যাবে না, অথবা আপনি কাকে খুশি করতে চান তার মাধ্যমে আপনি জাতীয় পর্যায়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এটা কি কোনো মানে প্রশাসনিক আদেশে করা সম্ভব? একটা নির্বাহী আদেশে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে স্থগিত করে রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অন্যায় করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত। কারণ আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম স্থগিত করেন বা নিষিদ্ধ করেন, সেটার মাধ্যমে সেটা তো আলটিমেটলি লং রানে করা তো যায় না, বরং সেই দলের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সিম্প্যাথি তৈরি করা হয়, যে জিনিসটা হয়েছে এবং যার ফল আমরা দেখছি
সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে দেখেন, আপনারাও বুঝতে পারবেন। আপনাদের চেলা চামুন্ডার সঙ্গে আলাপ করেন না, মাস পিপুলের সঙ্গে কথা বলেন। দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ নিয়ে যে ক্ষোভ, যে বিরক্তি, যে ক্রোধ 2024 সালের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ছিল, তার কতটুকু এখন আর অবশিষ্ট আছে দেখার চেষ্টা করেন। আমি একটা কথা বলি, সরকার এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য একটা ঘোষণা দিয়েছে যে অক্টোবর থেকে সেটা শুরু হবে এবং অক্টোবর থেকে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। জাতীয় নির্বাচনে বিএনপি 2 শতাধিক আসন পেয়েছে, মানে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানে তারা চাইলে তাদের নিজস্ব শক্তি বলেই ইচ্ছা করলে সংবিধানও পরিবর্তন করতে পারে কিন্তু। তো এমন একটা অবস্থায় থাকার পর আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, যদিও সেই নির্বাচনটা নির্দলীয়ভাবে হবে, কিন্তু তারপরেও আমরা জানি যে এই ধরনের নির্দলীয় নির্বাচনগুলো আলটিমেটলি কিন্তু দলীয় লোকরাই সেখানে অংশ নেয়। দলই ঠিক করে দেয় যে কোথায় কোন প্রার্থী হবে, কে কার প্রার্থী হবে, তার নিজের দলের লোকদেরকে তারা আলটিমেটলি দেয়। প্রচ্ছন্নভাবে দলের একটা প্রভাব সেখানে থাকে। কাজেই নির্দলীয় হলেও যখন ফল প্রকাশ হওয়া শুরু করবে তখন সহজেই বোঝা যাবে যেখানে কতজন কোন দলে কতজন পাশ করেছে। অনেকেই বলে থাকেন যে এই বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে গেছে। কেবল আওয়ামী লীগের ভোট না, আওয়ামী লীগের ভোট এবং হিন্দুদের ভোটগুলো এই বিএনপির বাক্সে গেছে। এবং অনেকে এমনভাবে বলেছিলেন যে নির্বাচনের পরপরই বিএনপি যদি আওয়ামী লীগ এবং হিন্দুদের জন্য দৃশ্যমান কোনো একটা কাজ করে দেখাতো যে তারা এই দলগুলিকে অথবা এই লোকগুলিকে অথবা এই ভোট ব্যাঙ্কগুলোকে ধরে রাখতে চায়, তাহলে তারা ধরে রাখতে পারত। কিন্তু সেটা কি পেরেছে তারা? বিএনপির নেতারা বিভিন্ন বক্তৃতায় যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং যদি এটা অব্যাহত থাকে আগামী দিনগুলি, যেমন অক্টোবর পর্যন্ত, এই অক্টোবরের স্থানীয় নির্বাচনেই দেখবেন অনেক কিছু ওলটপালট হয়ে যাবে। আমি এইটুকু কথা বলে রাখছি, আপনারা মিলিয়ে নিন। যদি এর মধ্যে বিএনপি মানে এমন কোনো আচরণ করতে না পারে যে আচরণের কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী, সমর্থক বা যা নাকি আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানে অনুকূল মনোভাব পোষণ করেন, যদি তাদেরকে বিএনপি খুশি করতে না পারে অথবা তাদের মধ্যে কোনো আস্থা তৈরি করতে না পারে, আমি বললাম আপনারা মিলিয়ে নিন স্থানীয় সরকারি নির্বাচনের ফলটা কেমন হয়। এরই মধ্যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আমি শুনেছি, তারা বলেছে যে আমরা তো ভেবেছিলাম যে বিএনপি আমাদের জন্য কিছু এই কাজগুলো করবে, যেটা ভেবেই আমরা বিএনপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই প্রত্যাশা মেটেনি। আমি মানি যে আপনারা কখনোই অন্য একটা দলের প্রত্যাশা সম্পূর্ণ মেটাতে পারবেন না, কিন্তু কিছুই কি নমুনা দেখাতে পেরেছিলেন? পারেনি। এটা সরকার পারেনি, স্টেট হতে পারেনি। এবং এই ক্ষোভের প্রকাশ কিন্তু ঘটবে এবং এই ক্ষোভের প্রকাশটা কি হবে, কোন দিকে যাবে, এটা কিন্তু কেউ জানে না। তো আমি সেই কথাটাই সবসময় বলি যে এখন যারা বলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সম্ভাবনা, আওয়ামী লীগের রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নাই, আওয়ামী লীগ এদেশে ফিরতে পারবে না, এবং তারা যে যুক্তিগুলি দেন, যেমন আইসিটিতে যে যুক্তিগুলি উঠবে বলে আমি মনে করি, সেটা হলো এটা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে। মানে এত লোককে খুন করেছে। কত লোককে খুন করেছে? জাতিসংঘ বলছে প্রায় 1,500-এর মতো মানুষ খুন করেছে। 1,500 লোকের তালিকা আছে আপনার কাছে, সরকারের কাছে আছে। অন্তর্বর্তীকালীন সরকার যে তালিকাটা তারা করেছিল সেখানে তো 843 জনের মতো তালিকা আছে। তাহলে বাকি 600-700 কই গেল? আবার জাতিসংঘ যখন তালিকাটা করে, আমরা যখন জাতিসংঘের তালিকার কথা উল্লেখ করি, তো জাতিসংঘের তালিকারই বা গ্রহণযোগ্যতা কতটুকু? তারা কি সারা দেশে ঘুরে 10-15 দিনের মধ্যে একটা তালিকা করে ফেললো? যে তালিকা 1.5 বছরও সরকার করতে পারলো না, কীভাবে সম্ভব হলো?
এই বিষয়গুলো যখন আপনি আদালতে যাবেন, আদালতে কিন্তু ভাই আবেগ দিয়ে হবে না। আদালতে যখন আপনি কথা বলবেন, আপনাকে কিন্তু তথ্য প্রমাণ সহ কথা বলতে হবে। আচ্ছা, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা প্রমাণ করা খুব সহজ হবে। আপনি খুব সহজে প্রমাণ করতে পারবেন যে আওয়ামী লীগের সমর্থিত যে সরকার ছিল, শেখ হাসিনা এবং তার সরকার, তারা এই অপরাধগুলো করেছে, এটা আপনি সহজে প্রমাণ করতে পারবেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে এ ধরনের কাজ করেছে, এটা প্রমাণ করতে পারবেন? অত সহজ হবে? অথচ দেখেন ৭১ সালে জামাতে ইসলাম কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই পাকিস্তানি বাহিনীকে, দখলদার পাকিস্তানি বাহিনীকে সমর্থন দিয়েছিল, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সমর্থন দিয়েছিল। তাহলে সেই যে মানবতা বিরোধী অপরাধ তখন হয়েছে, তার বিচার হবে না? যদি আইসিটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যায়, তাহলে আইসিটিতে জামাতের বিরুদ্ধে অভিযোগ যাবে না কেন? তখন কি এই ভূখণ্ডে এই দেশের মানুষ মারা যায় নাই? এই প্রশ্নটা আমি করলাম। তখন যারা মারা গেছে তারা কি এই দেশের মানুষ না? তখন যারা ধর্ষিত হয়েছিল তারা কি এই দেশের মানুষ না? তখন যে মানবতা বিরোধী অপরাধগুলি হয়েছিল তারা এই দেশের মানুষ না? যারা করেছিল তাদের সঙ্গে জামাতে ইসলামের লোকজন কি তাদের দলীয় সিদ্ধান্তের মাধ্যমে অংশ নেয়নি? যদি নিয়ে থাকে, সেই দলের বিচার হবে না কেন? বলবেন এতদিন তো হয়নি। হ্যাঁ, এতদিন হয়নি, কারণ এতদিন তো আইসিটির সেই এখতিয়ারও ছিল না। এখন এই এখতিয়ারটা তো আইসিটির মধ্যে, এই আইনটা তো করা হয়েছে যখন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এবং আইনটা করার মাধ্যমে এর তো একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট হচ্ছে। কারণ আইন তো করা হয়েছে যখন আওয়ামী লীগ এই অপরাধগুলি করেছে। তারপরে একটা অপরাধ করার সময় তার যখন বিচার হয়, শাস্তি হয়, ওই সময়ে যে আইন থাকে সেই আইনে শাস্তি হয়। কিন্তু আপনি অপরাধ করার পরে যদি আইনটা করেন, ওই আইনের মাধ্যমে এটা করতে গেলে একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা থাকা লাগে। এই যে এই আইনে সেটা আছে, তাহলে তো এই আইনের আওতায় জামাতে পড়বে। জামাত আরও আগে করেছে, করুক। এই ধরনের হত্যা মামলা তো তামাদি হয় না, মানবতা বিরোধী মামলা তো তামাদি হয় না যে ওই 15 দিনের মধ্যে, 2 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে করতে হবে, এমন তো কোনো আইন নাই। তাহলে সেটাও হতে পারে। কিন্তু ব্যক্তির সঙ্গে সত্তারও বিচার হবে। যে আইনটা যোগ করা, যে সংশোধনটা করা হয়েছে, ইউনূস সরকার করেছেন, তার আওতায় জামাত ইসলাম কেন পড়বে না? তাহলে সেটাও করুন। তুলনামূলকভাবে কাকে বেশি অপরাধী মনে হচ্ছে আপনাদের কাছে? কাজেই এই সমস্ত কথা যারা বলেন যে দলকে নিষিদ্ধ করতে হবে, ভালো, কোনো সমস্যা নাই, আইন অনুযায়ী হোক না, অসুবিধাটা কী? এবং তারপর কি হবে, সে আফটার ইফেক্ট নিয়েও একটু চিন্তা করা দরকার আছে। দেখুন, আমরা বারবার বলি, আমি বিশেষ করে অনেকবার বলেছি একটা জিনিস, যে দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, ভেঙে ভেঙে দিয়েন না। জাতিকে দ্বিধা বিভক্ত, 3 ভাগ 4 ভাগ করে দিয়েন না। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। দেখবেন এই বিভক্তির জন্য সবচেয়ে লাফায় কারা? এই নুরুল হক নূর, যার দলে কজন মেম্বার আছে জানা আছে, তার সেক্রেটারি চলে যায় আরেক জায়গায় ইলেকশন করার জন্য। এটা তো দেখছি। তো এরা লাফায় কারা? এনসিপির লোকজন, যা নাকি এককভাবে নির্বাচন করলে কয়টা আসন পাইতো ওটা নিজেরাও জানে ভালোভাবে। এরকম যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল, তাদের দেখবেন গলার স্বর বেশি জোরালো হয়ে যায়। কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে, সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। আপনি একটা বড় দলকে নিষিদ্ধ করে দিবেন, সেই দলের লোকগুলি কি হাওয়ায় উড়ে যাবে? সেই লোকগুলি তখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন আপনি এইগুলিই দমন করবেন নাকি দেশের উন্নতি করবেন? কোন দিকে যাবেন আপনারা? আর এই দেশটার মধ্যে তখন গৃহযুদ্ধ লাগাবেন আপনারা? আমি জানি না কে কি ভাবছেন, কে কি ভাবতে মানুষকে প্রভাবিত করছেন, এটা আপনারা ভালো বুঝবেন, আমি বুঝি না। কিন্তু আমি খালি এটুকু বুঝি, দেশটাকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা আমাদের এই মুহূর্তে নেওয়া উচিত, তার থেকে যেন আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। আমি এখনও মনে করি সরকারি যে বক্তব্য আমি পেয়েছি গত কয়েকদিনে, সালাউদ্দিন আহমেদ বলেন অথবা জাহিদুর রহমান বলেন, আমি এদের যে বক্তব্যগুলি দেখেছি,
এটা দেখে কিন্তু আমি খুব একটা হতাশ হইনি, কারণ আমি এটা মনে করি তারা বলার চেষ্টা করেছেন এটা আদালত নির্ধারণ করবে। তা আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমি নূরদের বলবো, ভাই প্রতিমন্ত্রী হয়েছেন, একটু সমঝে চলেন, সরকারকে বুঝে চলেন, অথবা এমন কিছু করেন না যার কারণে নাকি একটা ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার মধ্যে জল ঢেলে দেওয়া হয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।